रास्ता सीधा है, हमें अपना खून बहाना है, हमें कुर्बानी उठाना है, सब रुकावटें का सामना करना है, आखिर में कामयाब होंगे। इस रास्ते में हम क्या देखते हैं? हम सब गुलाम हैं, हमारे हाथ में हाथ है क्या? हमारे रास्ते में आएगी भूख, प्यास, तकलीफें, मुसीबतें, मौत। कोई नहीं कह सकता है जिन लोग इस जंग में शरीक होंगे उनसे कितने लोग निकलेंगे जिंदा होगा। कोई बात नहीं है हम जिंदा रहेंगे या तो मरेंगे, कोई बात नहीं है। बात कोई सही बात यह है, आम बात यह है कि आखिर में हमारी कामयाबी होगी, हिंदुस्तान आजाद होगा। নমস্কার, দেশ ও সুভাষ চ্যানেলে প্রত্যেককে আবার একবার স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমরা দেখব প্রতিদিন কিভাবে নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের জীবনে আরো প্রাসঙ্গিক হয়ে পড়ছেন এবং আমরা কিভাবে তাকে আরো বেশি বেশি করে স্মরণ করছি। বিগত কয়েক বছর আমরা সত্যি একটু হতাশ ছিলাম যে এবং ভাবতাম মনে মনে যে নেতাজিকে হয়তো আমরা ভুলে যেতে বসেছি, তার এই কন্ট্রিবিউশন, তার দেশের জন্য তার আত্মত্যাগ, আমরা কি এতটাই মানে নিষ্প্রিয় হয়ে পড়েছি যে এই মানুষটা যে সমস্ত কিছু দিয়ে গেল, তার সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে দেশের জন্য সারাটা জীবন ভেবে গেলেন, তাকে ন্যূনতম শ্রদ্ধা সম্মান আমরা জ্ঞাপন করতে পারি না, যোগ্য সম্মানটুকু কি আমরা দিতে পারিনি। কিন্তু যত দিন যাচ্ছে আমার ভুল ভাঙছে এবং আমি দেখছি নেতাজি সুভাষচন্দ্র বসু ভীষণভাবে প্রাসঙ্গিক হয়ে পড়তেন। বিশেষত এবছর 23শে জানুয়ারি নেতাজি জন্মজয়ন্তী পালনের মানুষের মধ্যে যে আগ্রহ বেড়েছে সেটা ভীষণভাবে আমাকে আনন্দ দিয়েছে। এবং সর্বোপরি আমি উল্লেখ করব এবছর 23শে জানুয়ারি আমার দুটো বড় প্রাপ্তি হচ্ছে। একটা হচ্ছে যে আমাদের অ্যানুয়াল ফিজিশিয়ানস কনফারেন্স যেটা হয়, এপিকন 2025 যেটা হলো, আমাদের ডাক্তারদের যেটা ন্যাশনাল বাৎসরিক কনফারেন্স, সেখানে 23শে জানুয়ারি শুরু হয়েছিল সেই কনফারেন্স, আমাদের 26শে জানুয়ারি শেষ হলো। আমরা 23শে জানুয়ারি থেকে 26শে জানুয়ারি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করেছি পড়াশোনার পাশাপাশি, এবং 23শে জানুয়ারি সুভাষচন্দ্র বসুর শ্রদ্ধা জ্ঞাপনের জন্য আমরা নানান অনুষ্ঠান করেছি। তার কিছু ঝলক, কিছু ক্লিপ আমি আপনাদের কাছে তুলে ধরব এবং সুভাষচন্দ্রের প্রতিকৃতিতে মাল্যদান, বড় বড় হোর্ডিং, কাট আউট এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমার দিনটা কিন্তু ভীষণই একটা আনন্দের মুহূর্ত আমরা কাটিয়েছি। এবং সর্বোপরি একটা ন্যাশনাল ডাক্তারি চিকিৎসার মেডিকেল কনফারেন্সে এই ধরনের প্রোগ্রাম আমি কেন দেখেছি কোনো স্বাধীনতা সংগ্রামীকে নিয়ে এত বড় প্রোগ্রাম বিগত দিন আমি দেখিনি, আগামী দিনে হয়তো হবে। এটা একটা মাইলস্টোন আমাদের কাছে অবশ্যই। দ্বিতীয়ত আমি যেটা বলবো সেটা হচ্ছে বোস কনসর্টিয়াম বলে একটি সংস্থা আছে, ডক্টর অভিক বাসু মেডিকেল কলেজে আমাদেরই ছাত্র ছিল, কলকাতা মেডিকেল কলেজে, খুবই সাকসেসফুলি অনুজ ধর এসেছিলেন সেই প্রোগ্রামে। নেতাজি সুভাষচন্দ্রের বার্থডে পালন হলো সেই দিন,
আমি ছিলাম এবং সাথে আমার বেশ কিছু পরিচিত লোকজনের সাথে দেখা হয়ে গেল। এবং শুধু তাই নয়, সে অনুষ্ঠানটি এত সুন্দর করে করেছে, এটা আমার একটা বড় প্রাপ্তি এই অনুষ্ঠানে যোগ দেওয়া। এবং অনুজ ধরের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আমরা শুনলাম। আমি মনে করি নেতাজি সুভাষচন্দ্র বোসের ডিসঅ্যাপিয়ারেন্স বা তার এই গুমনামি রহস্য যাই বলুন না কেন, এটাই অনেক লোকে কাজ করছেন এবং বিভিন্ন লোকের বিভিন্ন মতাদর্শ থাকতে পারে বা বিভিন্ন রকম ভিউ থাকতে পারে। কেউ বলেন সুভাষচন্দ্র সরাসরি ভারতবর্ষে এসেছিলেন, কেউ বলেন সুভাষচন্দ্র রাশিয়ায় ছিলেন, রাশিয়া থেকে ভারতবর্ষে এসেছিলেন, কেউ বলে না তিনি চায়নায় গিয়েছিলেন, কেউ বলে বৌদ্ধ মঙ্ক হয়ে গিয়েছিলেন। দেখুন, সুভাষচন্দ্র কিন্তু ওই রামকৃষ্ণদেবের যে গল্প আছে অন্ধের কুস্তি দর্শন, অর্থাৎ অন্ধের হাতি দেখানো, আমরা তার যে অংশটা নিয়ে কাজ করছি মনে করছি শুধু সেটুকুই সত্য। আমি মনে প্রাণে বিশ্বাস করি সুভাষচন্দ্রের ডিসঅ্যাপিয়ারেন্স সম্পর্কে আমাদের যার যা বিশ্বাস থাকুক না কেন, একটা জায়গায় আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। কারণ আমি মনে করতে পারি একটা তত্ত্ব, অন্যজন মনে করতে পারে আর একটা তত্ত্ব। অর্থাৎ যে যাই বিশ্বাস করুন না কেন, আমাদের লক্ষ্যটা হচ্ছে এক। সুভাষচন্দ্র বসুর কি হয়েছিল এটা যদি খুঁজে পাওয়া হয়, আমার নিজস্ব বিশ্লেষণ কি সে বিষয়ে আমি পরে বলবো, এটা এখনই আলোচনা করার জায়গা নয়। কিন্তু আমাদের সবাইকে এই জায়গাটায় এক হতে হবে এবং প্রত্যেকে যে যে অংশটিকে দেখছেন তিনি তো একটা অদ্ভুত একটা ছায়া জগতে বিচরণ করতেন। আমাদের সাধারণ মানুষের পক্ষে তার নাগাল পাওয়া সত্যি অর্থে ভীষণ কঠিন ব্যাপার। এবং চিন্তা করুন, আন্তর্জাতিক এত বড় সংস্থা থাকা সত্ত্বেও মানুষটা সম্পর্কে ক্লিয়ার কাট কথা কেউ বলতে পারছে না। এত কমিশন হয়েছে, এত কিছু হয়েছে, এত গোয়েন্দা রিপোর্ট, ফাইল রিপোর্ট, ক্লাসিফাইড, ডিক্লাসিফাইড ফাইল আছে। তাহলে কতটা বিচক্ষণ সেই মানুষ। এই মানুষকে এক জীবনে একার পক্ষে কেউ যদি ভাবে আমি সবকিছু জেনে গেছি, সেটা ঠিক নয়। এবং তার পার্সোনালিটির মধ্যে যে ব্যাপার, তাকে যে রূপে আমরা দেখছি, কেউ আমরা তাকে সুভাষচন্দ্র রূপে দেখছি, কেউ আমরা নেতাজি রূপে দেখছি, আইনের সর্বাধিনায়ক, কেউ তাকে আমরা হয়তো গুমনামি হিসাবে দেখছি, কেউ তাকে আমরা দেখছি রাশিয়ায় বন্দি, কেউ ভাবছি প্লেন ক্র্যাশের সেই সমস্ত দিনগুলো। হ্যাঁ, কেউ কোথাও তিনি পর্দাওয়ালে বাবা, কোথাও তিনি মানে যেভাবে তিনি যার কাছে অ্যাপিয়ার করছেন সে শুধু সেটুকুই জানে, বাকি পার্টটা কিন্তু জানে না। সুতরাং কারোরই মনে করার কোনো জায়গা নেই যে আমি সবটা জেনে গেছি। এই কারণেই সকলকে এক হতে হবে। এটুকু ছিল আমার বক্তব্য আজকে। বাকি অংশটা আমি শেয়ার করব প্রোগ্রামের। এই যে দুটো প্রোগ্রাম আমি অ্যাটেন্ড করলাম 23শে জানুয়ারি, বিভিন্নভাবে করি। কখনো আমি বাড়িতে করি, কখনো নেতাজি ভবনে গেছি, কখনো পাড়ার বিভিন্ন অনুষ্ঠানে অ্যাটেন্ড করেছি, কখনো কোনো রক্তদান শিবিরে অ্যাটেন্ড করেছি। কিন্তু এবারেরটা ছিল এই যে আমি কোদালিয়ায় গেছি একবার। এবার ছিল এই দুটো অনুষ্ঠান একটু শেয়ার করি। उन्नीसवीं सदी का भारत मुख्यतः ब्रिटिश शासन के अधीन था। समुद्र और हिमाचल से घिरा एक जीवंत भूखंड जो पराधीनता की जंजीर में फंसकर मर रही थी। इस पराधीन भारत में जेलों के काल कोठरियों में फांसी के तख्तों पर कदम कदम पर आजादी लुट जा रही थी। इस भ्रमित दिशाहीन दूसरे युग में एक युग पुरुष का जन्म हुआ। उन्होंने दृढ़ स्वर में घोषणा की, मैं सुभाष बोल रहा हूं, मैं सुभाष बोल रहा हूं। तुम मुझे खून दो, मैं तुम्हें आजादी दूंगा, मातृभूमि की सेवा में जीवन की अंतिम बूंद भी कैसे निछावर की जा सकती है, इसका जीता जागता उदाहरण है सुभाष बोस। सुभाष जी, वो जाने
अत्यंत प्रतिभाशाली सुभाष ने प्रेसिडेंसी कॉलेज से अपनी पढ़ाई पूरी की और सिविल सर्विस की परीक्षा उत्तीर्ण की। लेकिन 1921 में सुभाष ने सिविल सर्विस छोड़ दी और इंग्लैंड से भारत लौट आए। सुभाष भारत के राष्ट्रवादी आंदोलन में शामिल हो गए। मातृभूमि और भारत के लोगों के प्रति अपने प्रबल प्रेम के कारण सुभाष ने सहजता से सुखी जीवन को त्याग दिया। सुभाष बोस उनके अधिनायक बने। सुभाष ने दिल्ली चलो की घोषणा की। आजाद हिंद फौज ब्रिटिश सत्ता को भारत से बाहर निकालने के लिए आगे आई। भारत की पूर्वी सीमा पर इंफॉल कोहिमा को जीतकर अंडमान निकोबार में प्रथम स्वतंत्र भारत सरकार की स्थापना की गई। Stories that have been fed into our brains time and again by some opportunists and some corrupted power of the bureaucrats to remove the man from the throne. Today it's high time that we organize a revolt like Netaji Subhash Chandra Bose did to reinstate the man on the throne like the Maharaja of our country. Thank you because of this spontaneous contribution from our proud sponsors, from many of our guests, besides the members of our group. So today I owe to everyone sitting in this room and even those who haven't been able to join us physically, just he saw a tremendous spirit in the soldiers of the Indian Legion or the Indian National Army. Today I see in front of my eyes that same degree of sincerity, that enthusiasm, that passion, that dedication to gather today to celebrate the 128th birthday of Netaji Subhash. এসো নির্মল, এসো এসো নির্দয়, তোমারই হোক জয়। ভেঙেছো দুয়ার, এসেছো জ্যোতির্ময়, তোমারই হোক জয়। Believe that his work will find the light and everybody around will finally get to know the real truth. Let's Small man Netaji Subhash Chandra Bose. Our Honorable President has already introduced our organization, the motto of our organization, so I'll add a few words regarding the preparations we made for today's mega event. बनकर जब कर चमके भारत नाम सुहागा, जय हो जय हो जय हो, जय 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 हो। We'll sing the national anthem first. नायक जय हे भारत भाग्य विधाता, पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल
यमुना गंगा उच्चल जलधि तरंगा तब शुभ नामे जागे तब शुभ आशीष मांगे गाहे तब जय गाथा जन गण मंगलदायक जय हे भारत भाग्य विधाता जय हे